রাজনীতি বনাম প্রেমনীতি। লেখনীতে মাহারিন ৩ পর্ব সংখ্যা ২৪। নতুন দিগন্তবেলা সূর্যের হাসি ছিল আজ গাঢ় প্রখর উজ্জ্বল। সকাল হতে বিকাল অব্দি আকাশে ঝুড়ো ঝুড়ো বাতাস, মেঘলা ঘুরছে দল বেঁধে সঙ্গতালে। সেই সাথে বিয়ে বিয়ে একটা বিশেষ সুঘ্রাণ ছড়িয়ে চারদিকে। ছোট আয়োজন, ছোট পরিসর, তবুও যেন আনন্দ উল্লাসের কমতি নেই পাহাড়ে ঘেরা অবস্থিত খুলশির সেই নিকুঞ্জ মহলে। গোধূলি যাপন শেষে হতেই সন্ধ্যা সন্ধ্যা রব। বর্ষা যে ধরণীতে আলোতে রোশনাই জলজল করছে পুরো বাড়ি। মহাব্যস্ত শফিক সাহেব, রেজন সাহেব। শেষ মুহূর্তে প্রস্তুতি, যা জুড়ে ঘাম ঝরছে তাদের শরীরে। সব কাজ প্রায় শেষে। প্রশস্তময় ছাদটাকে সাজাতে হয়েছে বিয়ের আসর হিসেবে। সাদা একটা গোলাপি রঙের গোলাপে দিয়ে স্টেজটা সাজানো। ব্যাক সাইডে করা হয়েছে ডেকোরেশন। নিউট্রাল শেডের কার্পেট বিছানো হয়েছে। বরকনের জন্য হোয়াইট ডিভান। ঠিক তাদের সামনে সরাসরি করে সাজানো হয়েছে সোনালি রিবনে বাঁধা লাউঞ্জ চেয়ার। কর্নার জুড়ে শোভা পেয়েছে ঝকঝকে কাচের ফুলদানি আর টিকট ফুল। সব মিলিয়ে শান্ত স্নিগ্ধ রূপে মোহিত করে ঘিরে রেখেছে বিয়ের আসর। ভাবিজান চোখ তুলে তাকান। বিয়ের আগে একটু মন প্রাণ দিয়ে দেখে নেই। বিয়ের পরে তো আর সুযোগ পাবো না আমার আমজনতা। তখন সে শুধুমাত্র একজনের দখলদারিতেই চলে যাবে। মনে হয় না সে আর আমাদের দেখার সুযোগ দিবে। নেতা সাহেবের চোখে হারাবে আমাদের শেহরিনকে। গাঢ় লাল রঙের ভেলভেট শাড়ি পরানো হয়েছে শেহরিনকে। শাড়ির পাড় এবং আঁচল ঘিরে সোনালি সুতোর কারুকাজ, সাদা বর্ণের পাথরে বসানো ভারী কাজ। পুরো শাড়ির মাঝে ছোট ছোট ঝিকিমিকি সিকোয়েন্স বসানো। শাড়ির কালারের সাথে মিল রেখে ডিপ নেকলেসের বাইডের রাখা হয়েছে হালকা কাজ। বেডের ওপরে রাখা গহনার বক্সগুলো একটা একটা করে খুলছে সানজি। বরপক্ষের হতে একটু আগেই সে কনের বাড়িতে এসেছে বললে ভুল হবে। তাকে মূলত পাঠানো হয়েছে শাড়ি গহনা সমগ্র কিছু আসিফের তত্ত্বাবধানে সরফরাজ খান পাঠিয়েছে শেহরিনকে সাজানোর জন্য। এটা ছিল হাসলি নেকলেস সানজি। গহনার বক্স খুলতেই মনিকা আন্টি খানিকটা অবাক চোখে তাকায়। স্বর্ণের হাসলি নেকলেস তার বেশ চোখে লাগে, চকচক করছে একদম। এই মনে হচ্ছে সদ্য কিনে পাঠিয়েছে। সানজি মিষ্টি এসে প্রত্যুত্তর করে, জি হাসলি নেকলেস। কেমন লাগছে দেখতে? খুব সুন্দর। শেনের গলা সযত্নে পরিয়ে দেওয়া হয় সেই নেকলেস। এর সাথে দেওয়া হয় একখানা সীতাহার। কানে পরানো হয় ঝুমকো। হাতে পরিয়ে দেওয়া হয় চিকন চিকন ভালার সাথে ফুলের নকশা করা চুড়ি। মুখরেখায় তার হালকা মেকআপের আস্তরণ। নাকে চলচল করছে ডায়মন্ডের একটি নোজপিন। শ্রীতমা সুন্দর করে চুলের খোপায় একগুচ্ছ গোলাপ বেঁধে মাথায় দোপাট্টা টেনে দেয়। গাঢ় লিপস্টিক দেওয়া ঠোঁটের প্রান্তে হালকা টিস্যু দ্বারা মুছে দেওয়া হয়েছে। আর কি কিছু বাদ আছে? দেখে নাও ভালো করে আপু। সানজি শেহরিনের সম্মুখ প্রান্তে এসে দাঁড়ায়। চোখ বুলিয়ে দেখে গালের হাতে রেখে ভাবতে ভাবতে বলে, মাথায় টিকলি বাদ পড়েছে শ্রীতমা। আরও গহনার কথা শুনতেই নববধূ নড়ে চড়ে ওঠে। নাজুক চাহনি ওপরে তুলে ধীর কণ্ঠে, আর না প্লিজ। কেন? এত গহনা একসাথে পরার অভ্যাস নেই আমার, বা কখনো ছিল। আনকমফোর্টেবল ফিল করছি একটু। আরে বাচ্চা, এটা একটা দিনেই তো সাজবে, এই সুযোগ বারবার আসবে না। বউ সাজতে গেলে গহনা না পড়লে মানে বুঝি অলংকার বধূর সৌন্দর্য বাড়ায়? ওইটা পড়তেই হবে। মনিকা আন্টি বিছানায় রাখা বাদ বাকি দুটো গহনার বক্সে নেড়ে চেড়ে দেখতে দেখতে বলে, সোনায় মোড়ানো কপাল আমাদের অনিবার। না করছো কেন? এত এত গহনা শুধুমাত্র সান্নিধ্য তোমার জন্য কিনেছে। ভাগ্য লাগে বুঝছো? তোমার বাবার মতো সুবিধাও ভালো। শেহরিন ঢোক গিলে নিল। এত কিছু তার কখনোই চাওয়ার ছিল না। গয়নাগাটির কথা তো দূরে থাক, নেতা সাহেবের যেমন পাগলামি করবে সেটা কে জানতো? এমনকি কালকে রাতে উনি সে বাবার সঙ্গে কথা বলেছে, এ ব্যাপারে অজ্ঞত ছিল সে। তবে বুঝতে পেরেছে ইচ্ছে করে এই লোক ধরা দেয়নি তার কাছে। অপেক্ষা অনাকাঙ্ক্ষা বাড়ানোর ভীষণ দক্ষ। আচ্ছা, না পারতে চাইলে থাক। এমনিতেই রাজরানীর মতো লাগছে তাকে, না আমাদের বধূকে। ভাইয়াকে কাবু করতে এইটুকুই যথেষ্ট। আচ্ছা ঠিক আছে, মোটামুটি কমপ্লিট, পুরোপুরি কমপ্লিট।
সানজি এগিয়ে এসে শেহরিনের ধীরে ধীরে বসা থেকে উঠে দাঁড়ায়। মেহেদি হাতে রাঙা নিজের হাতের সাথে মুষ্টিবদ্ধ করে স্নিগ্ধ হাসি বজায় রেখে বলে, ভালোবাসা যে এত সুন্দর হয় তা জানা ছিল না। কালকে রাত 12টার দিকে সারাদিন কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে ভাইয়া তোমার জন্য সব কিনেছে। যদিও সঙ্গে ছিলাম আমি, বিভিন্ন নির্দেশনা আমি দিয়েছি, তবু পছন্দ তার ছিল। বাট অদ্ভুত বিষয় কি জানো, সে সময় তার ভেতরে কোনো ক্লান্তির ছাপ ছিল না, একদম ঠান্ডা। অথচ এই ব্যক্তি জীবনে কোনোদিনও মেয়েদের জন্য একটা সুতাও কেনেনি, না আমার জন্য কিংবা আমার জন্য। তোমার কি পছন্দ হয়েছে শেহরিন? মেঝেতে নিবদ্ধ চোখ দুটি শেহরিন ঘোলাটে ভাব ধরে আসে। জানে না এই অদ্ভুত বিষয়টা তার ভিতরে এমন কেন অনুভূতি জাগাচ্ছে, কেন সৃষ্টি হচ্ছে এমন তোলপাড়। সানজির করা প্রশ্নের উত্তর দিতে তার গলা কাঁপে। কিভাবে উত্তর দিবে? নেতা সাহেবের প্রতিটি পছন্দ করা জিনিস গভীর আসক্তি জন্মে গেছে তার, যার কারণে মন স্থির করে ফেলেছে সযত্নে আজীবন আগলে রাখবে সে এগুলো। ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে নববধূ। এই মানুষটাকে ভালোবাসার মূল্য দিতে নিশ্চয়ই সরভ্রান্ত হয়ে যাবে, নয়তো এত মূল্য পরিশোধ করবে কিভাবে? হলো তোমাদের মা? হয়ে গিয়েছে আঙ্কেল, দেখুন আপনার মেয়েকে কেমন লাগছে। রেজন সাহেব কক্ষে উপস্থিত হয়ে মেয়ের দিকে স্নেহ ভরা দৃষ্টিতে তাকায়। এই আনন্দ ঘেরা দিনে, পরিপূর্ণ একটা দিনে মেয়ের নতুন সাজে দেখে তার চোখ জুড়িয়ে গেল। ভেতরটা শূন্যতা খাখা করছে, মনে হচ্ছে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। মলিন এক যন্ত্রণায় যেন ভিতরে ভিতরে কাতর হয়ে উঠলেন, কিন্তু মেয়ের সামনে যে তার ভিতরের যন্ত্রণা লুকিয়ে রাখা খুব নীরবে। তার ছোট্ট শেহরিন, তার অন্তপান, তার আত্মাটা, তার প্রিয় পাখি, তার এই জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। হাসপাতালের বেডে নীলতাওয়ালে মুড়িয়ে থাকা সেই বাচ্চা আজ কত বড় হয়ে গিয়েছে। হাঁটি হাঁটি পাপা করে ধীরে ধীরে এতটা বড় হয়ে গিয়েছে যে আজ তার বিয়ে, আজ তার নতুন জীবনের শুরু। কবে এত বড় হয়ে গেল মেয়েটা? রেজন সাহেবের চোখ আপনা আপনি ভিজে ওঠে। সে কোনোভাবেই নিজেকে বোঝাতে পারছে না মেয়েটা তার বড় হয়ে গিয়েছে, নতুন সংসার জীবনে পদার্পণ করছে। রেজন সাহেব নিস্তব্ধ এই মুখ দেখে কক্ষে থাকা সবাই ধীর স্থিরে বের হয়ে যায়। বাবা মেয়ের আবেগ ঘন এক মুহূর্ত, তাদের উপস্থিতিটি একটু অস্বস্তিকর হয়। এই তো সময় বিয়ে হয়ে গেল, তখন ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে কথা বলতে হবে, বাঁধাধারা নিয়মের মাঝে পড়ে যেতে হবে। তখন কি আর মিলবে সময় এভাবে? শেহরিন তাকাতেই তার বাবার দিকে, সোজা বক্ষস্থলে আশ্রয় নিয়ে চোখ বন্ধ করে জল ফেলে নিভুতে। শরীর কেঁপে ওঠে তার। রেজন সাহেব অনুভব করে ঠিক যেন নিয়ন্ত্রণহীনভাবেই সে কাতর। তার মেয়ের ঠিক এই একই যন্ত্রণায় কাতর। মনে মনে সৃষ্টিকর্তার কাছে সে প্রশ্ন ব্যক্ত করে, সন্তানের প্রতি এত কেন মায়া, ভালোবাসার ঢোল? খোদা, মানুষ বলে মায়েদের নারী টান নাকি কঠিন একটি জিনিস, কিন্তু পিতা হয়ে সে কেন এই টান অনুভব করছে? সেই টান কি তার চেয়েও বেশি ফিকে? কেঁদো না মা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বাবা? আমি তোমার পাশে সারা জীবন আছি মা। তোমার বাবা তোমাকে ছেড়ে কোথাও যাবে না, হয়তো পথে দূরত্ব থাকবে, কিন্তু মনের কখনোই না। মামনিকে ভীষণভাবে মনে পড়ছে, খুব দেখতে ইচ্ছে করছে। ছোটবেলায় মামনি কত আমাকে বউ সাজিয়ে দিয়েছে, অথচ আজ আমি সত্যি সত্যি বউ সেজেছি, মামনি নেই। নিজের স্ত্রীর অকাল প্রয়াসে দগ্ধগা রেজন সাহেবের বুকে আজ অক্ষত হাসি খুশি একটা মানুষ, যে কিনা তার জীবনে এক বিশেষ অংশ ছিল। সে তাকে এই মেয়ের দায়ভার দিয়ে আজীবনের জন্য ছুটি নিয়েছে নীরবে। একটাবার ভেবে দেখেনি বাবা মেয়ে তাকে প্রতি ক্ষণে ক্ষণে মিস করবে, তার অভাবে তারা নিজস্বতায় ভুগে। আজ মামনির অভাব সে কিভাবে পূরণ করবে তার মেয়ের? মামনির দোয়া আছে তোমার জন্য মা। আমার ভাগ্যে সব কিছু মেলে না, মেনে নিতে হয়, আমাদের মেনে নিতেই হবে। না, মেনে নেওয়া খুবই কষ্টের জানো বাবা। কালকে রাতে আমি কল্পনায় ভেবেছি, যদি আজকে দিনটার জন্য ম্যাজিক হতো, কোনোভাবে যদি ফিরে আসতো মামনি আমাদের কাছে। মামনিকে বলতাম, দেখো আমি বউ সেজেছি, একটু জড়িয়ে ধরে আদর করে দিয়ে যাও একটুখানির জন্য। সে যে ছোটবেলায় একটি চুমু দিয়ে চলে গিয়েছিল, আর যে আসলো না বাবা। মেয়ের ব্যাকুল আবদার দাঁতে দাঁত চেপে পাতা বন্ধ করে সহ্য করলো রেজন সাহেব। মাহারা সেই ছোট্ট মেয়ে আজও তার মামুনির অন্তরে পুষে একইভাবে, অথচ কতই না বয়স ছিল সেসব, 11 কিংবা 12। নিজেকে শান্ত করো মা, বাবা আছে তো, জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। আল্লাহ তোমার মামুনিকে অনেক ভালোবেসেছে, এই জন্য আগিয়ে নিয়ে গেছে আমাদের থেকে। শেহরিন কিছুক্ষণ নীরব থেকে নিজের কান্না দমায়, অতঃপর বাবার বক্ষস্থল হতে মাথা তুলে ভেজা চোখে তাকিয়ে বলে, বাবা। জি মা।
শুনেছি বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না, তবে অন্যদের চেয়ে আমি হয়তো একটু বেশি ঋণী তোমার কাছে। জীবনের অর্ধেকটা সময় ব্যয় হয়ে গেল তোমার আমার জন্য। নিজে ভালো থেকো, নিজের ভালো রেখো। নিজের একটা আলাদা জীবন নিয়ে আলাদা ভাবনা চিন্তা কখনো করনি, শুধুমাত্র আমার জন্য এতটা স্যাক্রিফাইস, এত সব কিছু। আমি জানি না কতটুকু ভালো মেয়ে হতে পেরেছি তোমার, কতটুকু স্বপ্ন পূরণ করতে পেরেছি, তবে সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে বাবা। ঋণগুলো তুমি মাফ করে দিও, আমার সামর্থ্য নেই তা শোধ করার, আমি কখনো পারবো না। মেয়ের কথা শুনে রেজন সাহেবের গলা রোধ হয়ে আসে, বুকের ভেতর রক্তক্ষরণ হতে শুরু করেছে ইতিমধ্যেই। নিজেকে নিচু স্তর ভেদ করে বললেন, আমাকে ভেঙো না আর মা, আমি নিজেও খুব কষ্ট ধরে রেখেছি। তুমি আমার জীবনের যে কতটা ব্রেসিং পার্ট ছিলে তুমি তা নিজেও বুঝতে পারছো না, তবে বাবা তার মেয়েকে এতটাই ভালোবেসেছে যে সে ভালো থাকার অর্থটা এখানেই খুঁজে পেয়েছে। বিকল্প পথ বেঁচে ছিল না আর প্রয়োজনও মনে করিনি। তোমার মামুনি আর তুমি মিলেই আমি, এর বাহিরে আমার কিছু নয়। শেহরি নিমিষের চাহনি তাকিয়ে তার বাবার মলিন মুখের দিকে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে তার অনবরত পানি। রেজন সাহেব মেয়ের ভঙ্গুর অবস্থা দেখে নিজেকে সামলে নেয়, নিজের চোখের পানি মুছে হাসি মুখে বলেন, এত সুন্দর বউ সেজেছ মা, কান্না করো না। তোমার মুখে আমি সব সময় হাসি দেখতে চাই। বাবা কি হাসি ক্রেতা বাবার কি হাসি ক্রেতা হয়? তোমার এমনটা মনে হয়? আমার মুখে সব হাসি তোমার কেনা, যে তোমার জীবনে প্রথম লেখাচ্ছে সেও হাসির ক্রেতা। তোমার জন্য এত এত হাসি কিনবে যে বাবার হাসি ভুলে যাবে। কখনোই ভুলবো না, তোমার কেনা হাসি আমার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বেশি দামি বাবা। রেজন সাহেব মেয়ের কপালে ছোট্ট করে চুমু দেন, নিজের হাতে চোখের পানি মুছে দিতে দিতে বলেন, বিয়ের সময় মায়েরা মেয়েদের নানান উপদেশ দেয়, শ্বশুরবাড়ি যাওয়ার আগে সংসার ধর্ম বুঝিয়ে দেয়। তোমার মামুনি হয়ে কাজটি না হয় আমি করি। জি বলো। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে নেয় রেজওয়ান সাহেব, অতঃপর কণ্ঠ পরিষ্কার করে স্থির গলায় বলে, দেখো মা, প্রত্যেকটা প্রাণী নতুন পরিবেশে গেলে সর্বপ্রথম অভিযোগ ক্ষমতা অর্জন করার চেষ্টা করে। অভিযোজন প্রয়োজন হয়, কারণ তার মূল উদ্দেশ্য তাকে টিকে থাকতে হবে সেই পরিবেশে, নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। ঠিক তেমনই একটা মেয়ে যখন নিজের জগৎ ছেড়ে অন্য নতুন জগতে প্রবেশ করে, সর্বপ্রথম তাকে সেই পরিবেশের কালচার এবং নিয়মাবর্তিতা মানিয়ে নিতে হয়। তোমাকেও তাই করতে হবে, তবে অবশ্যই সেটা ধীরে ধীরে, সময় নিয়ে। প্রথম দিন যাবে তোমার সবার সঙ্গে পরিচিত হতে, দ্বিতীয় যাবে সংসার চিনতে চিনতে, সব নিয়ম জেনে নিতে, তৃতীয় দিন নতুন কাজে একটা কিছু জানবে। এভাবে একটা একটা করে দিন পার হবে আর তুমি নতুন করে সব শিখবে। এর মাঝে তোমার হয়তো অনেক কিছুতেই কষ্ট হবে, বা যেটা করনি সেটা করতে হবে। দেখা যাবে তুমি একটু লো ফিল করছো, হচ্ছে না তোমাকে দিয়ে, এটা স্বাভাবিক। তবে সব কিছুর জন্যই একটু ধৈর্য ধরতে হবে। সব সময় মনে রাখবে, শেখার পরেই প্রয়োজন। তুমি শিখবে, তারপরে নিজেকে প্রয়োগ করবে। আচ্ছা, তোমার শ্বশুর সাহেব শাশুড়ি সহ বাসার বড়দের শ্রদ্ধা করবে, যে কাজের লোক হোক বা অন্য কেউ হোক, কখনো তাদের মনে আঘাত দিয়ে কথা বলবে না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, তুমি হয়তো কাজে অপরিপক্ক, একটু এদিক সেদিক হবেই, তবে নিজেকে সবসময় প্র্যাকটিসের ওপর রাখবে। পড়াশোনার পাশাপাশি যখনই সময় পাবে হাতে হাতে কাজ করে দিবে। কাজ দেখে কখনো ভয় পাবে না, কারণ কাজ মানুষকে পারফেক্ট হিসেবে গড়ে তোলে। আর নিজের প্রতি সৎ থাকবে, অন্যদের কখনোই প্রশ্রয় দিবে না অন্যায় করতে। ধন্যবাদ বাবা, তোমার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে মা। তুমি সুখী হও জীবনে, সান্নিধ্য তোমার জীবনের সঙ্গী হিসেবে বিদ্ধ হও। শেহরিন বাবার চোখে চোখ রেখে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি টেনে বলে, আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। খুব কম সন্তানই হয়তো এমন সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে, যাদের জীবনে মায়ের অভাব ঘুচাতে নতুন মায়ের প্রয়োজন পড়েনি। আমার বাবাই আমার মায়ের ওপরে সর্বক্ষেত্র। রেজন সাহেব নরম গলায় হেসে মেয়েকে আলিঙ্গন করে নেয়, মাথায় হাত বুলিয়ে দিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলেন, আমার মা তুমি, আমার কলিজা তুমি। এক মা আমাকে পৃথিবীতে জন্ম দিয়েছে, আরেক মার জন্য আমি বেঁচে থাকতে শিখেছি এই পৃথিবীতে।
সন্ধ্যা কাটিয়ে রাতের দিকে পথযাত্রা, অবশেষে বিয়েবাড়ির পূর্ণতা পায় বরের আগমনে। সেই সময় মৃদুগঞ্জনে মুখরিত হয়ে ওঠে পুরো বাড়ি। ঠিক 7টার দিকে নিকুঞ্জ মহলে প্রবেশ করে দুটো সাদা কালো গাড়ি। রেজান সাহেব সহ শফিক সাহেব বের হয়ে আসেন সদরে সম্ভাষণের জন্য। বাবা, আমরা কোথায় এসেছি? চাচুর বিয়েতে। ইউসানির বিয়ে? হ্যাঁ। তাহলে আমার বিয়ে কবে? শরফজ গাড়ি থেকে নেমে ছেলেকে কোলে নিয়ে নামায়। পরনে পাঞ্জাবি তার ঠিকঠাক করে দিতে দিতে বলে, বড় হলে তোমার বিয়ে হবে? আর কত বড় হব আমি? বিছানায় শিশি করা ছাড়ো আগে। তাহসিন ভাবুক চিন্তায় মশগুল হয়ে ওঠে। আজকে ইউসানির বিয়ে, তার আগেই ইয়োপানিকে বিয়ে করে নিচ্ছে। কিন্তু পানিটাকে তার ইয়োপানি নয় তো? চোখ দুটো গোল গোল করে তাকায় বেবি মানিক। ভয়ার্ত স্বরে বলে, বাবা, আমার ইয়োপানি কি ইয়োসানির বিয়ে করছে? শরফত ছেলের দিকে হতাশ চোখে তাকায়। সে জানে এখন যদি এই কঠিন প্রশ্নের উত্তর মুখ খুলে তাহলে ভেতরে প্রবেশ করতে হবে না আর। ইয়োপানির শোকে এই ঘাসের মাঝেই ছেলে গড়াগড়ি খাবে, তার কান্না শুরু করে দিবে। উথাল পাথাল ঝড় বইবে বুকে তার ছেলের। আর তার এই উথাল পাথাল ঝড় সামলাতে গিয়ে তাকে নাজেহাল হতে হবে করুণভাবে। ইয়োপানি তো অনেক আছে বাবা, আমি তো চিনি না। ওহো বাবা, আমাদের বাসায় গিয়েছিল যে ইয়োপানি, ওইটা আমি দেখি নাই রে বাপ। আমি বিয়ে করব বাবা, তোর সামনে একটা পেলে বিয়ে করিয়ে দিব। কিন্তু চিন্তা করিস না, চল এখন মামুনির কাছে যাই। তাসিন উল্টো কোনো মতে বুঝ দিয়ে হাত ধরে নিয়ে গেল সারাফাজ। রেজন সাহেব, শাফিন সাহেব অতিথিদের গ্রহণ করার সঙ্গে সঙ্গে কুশল বিনিময় করে নেয় বরপক্ষের সবাই। শাহজাহান সাহেব প্রফুল্ল হেসে ছোট ভাই এবং ভাইয়ের বউয়ের সাথে পরিচয় করিয়ে দেয় রেজন সাহেবের। সেলিম শাফি খান, রেজওয়ান চৌধুরী কর্মমোধন সম্পন্ন করে হালকা আলিঙ্গন সেরে নেয় দুজন। সেলিম সাহেব তার স্ত্রী, 2 মেয়ে সহ পরিচয় করিয়ে দিয়েন। ভালো লাগছে বেশ, ধন্যবাদ। প্লিজ ভেতরে আসুন সবাই। সানিধ্য কোথায়? শফিক সাহেব আশেপাশে তাকিয়ে সানিধ্যকে খুঁজে শাহজাহান সাহেব শরফাজের দিকে তাকায়। শরফাজ ধীর স্থির কণ্ঠে আশ্বস্ত করে বলে, আসছে। মোট 4টে গাড়ি একে একে এসে খুলশি প্রবেশ করে। প্রত্যেক গাড়িতে নির্দেশনা মতো নিজ নিজ জায়গায় অবস্থান করে। নিকুঞ্জ মহলের রাস্তার হতে গলির মোড়ে দুপাশে 2টো করে গাড়ি দাঁড়ায়। বাকি 2টো গাড়ি চলে যায় পিছনের রাস্তার মাঝে। তার মধ্যে একটি গাড়ি হতে মোট 3 জন বের হয়। 3 দিক ছড়িয়ে পড়ে। অল পজিশন ওকে? জি স্যার, কোনো ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানাবে। অবশ্যই স্যার। অফ হোয়াইট পাঞ্জাবির সাথে স্ল্যাম পেল কালারের কোটি আবৃত নেতা সাহেব, দৈহিক অবয়ব, চুলগুলো একদম জেল কাটানো, শান্ত সজাগ দৃষ্টি তার। হাতে সিলভার রঙের ক্লাসিক ওয়াচ। সব মিলিয়ে সুদর্শন চেহারার মাঝে আজ যেন এক অন্যরকম আভা সৃষ্টি হয়েছে সানিদের। শাহজাহান খানের কান হতে দক্ষ হাতে ফোনটা নামিয়ে বাইরের দিকে আরও একবার চোখ বুলিয়ে নেয়। আপাতত সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। চারদিকে লোক ঘেরাও, কোনো প্রকার বাহিরের লোক কিংবা মিডিয়া প্রবেশের সুযোগ রাখেনি। কিছুটা সময় আসিফের সাথে টুকটাক কথা সেরে অতঃপর চলে আসে সে অভ্যন্তরে। রেজন সাহেব এবং শফিক সাহেবের সান্নিধ্যকে দেখা মাত্র এগিয়ে আসে হাসি মুখে। পরস্পর হ্যান্ডশেকের বিনিময় নিজেই যায় তাকে মূল আসনে নিয়ে। তাসিন চাচিমণিকে কেমন লাগছে দেখতে? সানজি তাসিনকে শেহরিনের কাছে নিয়ে আসতেই চোখ দুটো তার ছানা বড়া হয়ে যায়। মুখ হা হয়ে পোকা খাওয়া দাঁতগুলো দৃষ্টি বিদ্যমান হয়ে ওঠে সঙ্গে সঙ্গে। মুহূর্তে কাঁদো কাঁদো চেহারায় ভেসে ওঠে তার চাহনি। ইয়োপানি, ইয়োসানি, ইয়োপানি, ইয়োপানি, এটা আমি বিয়ে করব। মামুনি, মামুনি, বিয়ে করব। দেখতে দেখতে বেবি মানিকের চোখে পানি পড়ে গেল। ভেসিয়ে দিচ্ছে যেন সে। কেঁদে ভাসিয়ে তোলে কক্ষ। উপস্থিত সবাই এক মুহূর্তে হতভম্ব হলো তার কান্না দেখে। জোরালো গলায় চিৎকার। সানজি মুখ চেপে ধরে। তিথির কাছে এসে তাসিন কিছুটা রাগী স্বরে বলে, তাসিন, সবাই পচা বলবে তোমাকে, কিন্তু দুষ্টুমি করতে হয় না। সানজি হাতে তালু কামড় দিয়ে বসে। সে শেহরিনের কাছে ছুটতে যায়। শেহরিন বাচ্চাটাকে দুহাতে কোলের মাঝে নিয়ে আদর দিতে বলে, কান্না করতে হয় না বাবা, তুমি ইয়োসানিকে বিয়ে করছো। তুমি তো আমার ইয়োপানি, আমি তোমাকে বিয়ে করব। তাসিনের কথায় শেহরিন বুঝে উঠতে পারে না কি উত্তর দিবে। হাসি পাচ্ছে, আবার দুঃখ লাগছে। ইয়োসানি যেন এই কথা শোনে না। বেবি মানিক প্রতিদিন এর মতো একদম বেঁধে রাখবে সিঁড়ির সঙ্গে। সবাই কিন্তু তোমাকে দেখে হাসবে। তোমার পচা ফুপিমণি বলবে তখন, তোমায় সবাই পচা
তোমরা সবাই পচা ফুপিমণি। হ, তুমি শুধু ভালো। চাচিমণি ডাকবি এখন থেকে ইয়োপানিকে। তোর জন্য আরেকটা খুঁজে দিব ইয়োপানি। না না, আমার ইয়োপানি লাগবে। ইয়োপানি সুন্দর। তাসিনের ভাঙা ভাঙা পাগলামি কথার সাথে হেসে ওঠে তাকুয়া। নিতু হাঁটু গেড়ে বসে পড়ে। তুমি ইয়োপানির মতো একটু টুকটুকে বউ চাও? তাহলে তোমাকে 2-3টে বছর অপেক্ষা করতে হবে। কেন? তাকুয়া এক পলক শেহরিনের দিকে তাকিয়ে মুখ টেপে হাসে। তারপর 2-3 বছর পর ইয়োপানির মতো একটি ফুটফুটে বাবু তোমাদের বাসায় আসবে। বাবুটা যখন ধীরে ধীরে বড় হবে তখন দেখবে ইয়োপানির মতোই দেখতে হয়েছে। তখন তোমাকে ছোট্ট ইয়োপানি দেওয়া হবে। তুমি কি নিবে? তাসিন তাকর কথা বুঝে কিনা জানা যায় না, কিন্তু আশেপাশে সবাই যখন এই ভাবার্থ বুঝে ওঠে তখন তিথির দিকে একবার শেহরিনের দিকে তাকিয়ে হাসে। সানজি নিজেও উচ্ছ্বাস দমাতে না পেরে ঠোঁট চেপে হাসে। বা তাকুয়া, তুই তো একটা কাজের কাম করলি। আজ একটা শুভ দিনে আগাম শুভবার্তা দিয়ে দিলি। আল্লাহ তোর কথা কবুল করুক। নিজের মাঝে আত্মীয়রা গাঢ় হোক। সানজির কথায় তিথির মাঝে তেমন একটা ভাবান্ত দেখা গেল না। শেহরিন লজ্জায় মাথা নত করে ফেলেছে। তার হাত দ্বারা নখ খুঁটাতে থাকে সে। কান দিয়ে যেন গরম ধোঁয়া নির্গত হলো। সম্পর্কের শুরুতে সবাই একদম লাগাম ছাড়া ভাষণে ভবিষ্যৎবাণী ফেলছে তার সামনে। অনিভাকে নিয়ে এসো এখন। সবাই এসে গিয়েছে। নেতা সাহেব এসে গিয়েছে নাকি? হ্যাঁ, নেতা সাহেব এসেছে। শেহরিন লজ্জায় ডুবে। শ্রীতমা সানজি দুজনই দুপাশে এগিয়ে রসিয়ে রসিয়ে বলে, চলো চলো, নেতা সাহেব এসে গিয়েছে। আমাদের বৌরানী তো তার অপেক্ষায় এতক্ষণ ধরে কাতর হয়েছিল। এবার অপেক্ষার শেষ হোক। শেহরিন শ্রীতমার হাত চেপে ধরতেই শ্রীতমা হেসে বলে, আরে আরে, লজ্জা পেতে হবে না। মনে যে তোমার তার জন্য ছটফট করছে বুঝতে পেরেছি আমরা। নিজেকে স্থিতিশীল রাখো মা, কোনো ভয় নেই। মুখে হাসি আনো। বাবার কথায় সংবেদনশীল মুখরেখা আলোটা যেন হাসি ফুটে ওঠে শেহরিনের। রেজন সাহেব মেয়ের মুখের হাসি দেখে নিজের ভেতরটা ঠান্ডা করে কোমল কণ্ঠে বলে, এসো। বাবার হাত ধরে বিছানো রেড কার্পেটে পা রাখে শেহরিন। ধীর পায়ে হেঁটে চলে সামনে। দুপাশে হতে মুমু আরস, সানজি সহ সবাই ফুল ছিটাচ্ছে। একরাশ উত্তেজনা বৌরানী স্বাগত জানাই প্রত্যেকে। শেহরিনের আগমনের সাথে সান্নিধ্যে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। চোখ গিয়ে তার স্থির হয় নববধূর পানে। নিজের ভেতরে প্রথম দেখা, প্রথম প্রেমে পড়ার সেই অনুভূতি তার হুট করে জেগে ওঠে। শান্ত মনটা অনাকাঙ্ক্ষিতভাবে এক বর্ষণের কাক ভেজা হয়ে উঠেছিল নিজেরকে নিয়ন্ত্রণ হারিয়ে। সেই সঙ্গে সঙ্গে রেজান সাহেব মেয়েকে নিয়ে স্টেজে ওঠে। সান্নিধ্যের হাতে শেহরিনকে তুলে দিয়ে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলে, কথা দিয়েছিলাম 4 হাত এক করে দিব, কথা রেখেছি। এখন আমার কথা রাখার পালা। তোমার বেস্ট উইশেস ফর ইউ। থ্যাংকস ইউ। সানিদ ও শেহরিনকে নিয়ে এসে সোফায় বসে। এক এক করে সবাই আসতে থাকে বরকনেকে দেখতে। সানিদের ছোট চাচা চাচি শেহরিনের সাথে পরিচয় পর্ব সারতে নববধূর সঙ্গে আনা স্বর্ণের উপহার উপযুক্ত উন্মুক্ত করে। শেহরিন দ্বিধাগ্রস্ত হয়ে ওঠে। আর চোখে পাশে বসা নেতা সাহেবের দিকে তাকাতেই সানিধ্য বাদশাদের চাচা চাচিকে। দুপক্ষ থেকেই বিয়েতে গিফট নিষিদ্ধ করা হয়েছে চাচু, বরাবর বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাই বলে নতুন বউ আমাদের তরফ থেকে কিছু নিবে না? এটা কখনো হয় নাকি? সম্ভবত শেহরিনের চাচা চাচি নেই। তোমরা দুজন সেই ভালোবাসাটুকু গিফট হিসেবে ওকে দিয়ে দিও। ধুর পাগল ছেলে, এটা আবার বলতে হয় নাকি? মাশাআল্লাহ, নতুন বউকে তো আমাদের ভীষণ পছন্দ হয়েছে। ওকে আমরা এমনি ভালোবাসবো, তবুও আমরা ওর জন্য গিফট কিনেছি। সবার জন্য একই নিয়ম চাচি। আপনাদেরটাও নিলে শেহরিনের মামা মামিদেরটাও নিতে হয়। নিয়মের বাইরে আমি যাব না। বৌমা যদি নেয় তাহলে আপত্তি কিসের? হ্যাঁ হ্যাঁ বৌমা, দিচ্ছি আমরা। তোমাকে নয় ছেলে। বৌমা, আমি নিজেই ওনাকে বলেছি গিফট নিষিদ্ধ চাচু। শেহরিন নরম স্বরে কণ্ঠ শুনে সেলিম সাহেব ও তার স্ত্রী অবাক চোখে একবার তাকায়। সান্নিধ্য বাঁকা ঠোঁটে ক্ষীণ হেসে সেলিম সাহেবের দিকে তাকাতেই বলে, ক্লিয়ার? যা বাবা, জামাই বউ দেখি একেবারে খাপে খাপ। তবে নীলুফা, তোমাকে বলেছিলাম না আমাদের বংশে একটা উচ্চ পর্যায়ের ঘাড়তেরা পুরুষ আছে। বুঝতে পেরেছো কে সে? আচ্ছা হয়েছে, বুঝতে পেরেছি। বৌমার সামনে এসব কি বলছো? কি মনে করবে বৌমা? সামনে তোমার স্বামীর ঘাড়তেরা বললাম। শেহরিন নিচুভাবে তাকিয়ে হালকা হাসে। লোকটা সবারই কিছু না, এসব জানে, তার কোনো অভিযোগ নেই এ নিয়ে।
তার কাটা ঘাড় তারা মাথা মোটা, আরও যে কত কিছু শুনতে হবে তাকে। অবশেষে সবকিছু ছাপিয়ে কাঙ্ক্ষিত সমধিক্ষণ এসে দাঁড়া দেয়। কাজী সাহেব এসে উপস্থিত হয় বিয়ের মজলিসে। সবাই একত্রিত হতে শুরু করেছে বিয়ে পড়ানোর কাজে। কাজী সাহেব বিয়ে পড়াতে থাকে। এর মধ্যে কোথা থেকে সাইজে বড় টুপি মাথায় ঢুকিয়ে আসে তাসিন। পরনের পাঞ্জাবি তার সম্ভবত আইসক্রিমের দাগ লেগে গেছে। ঠোঁটের মুখের একই অবস্থা। কাজী সাহেব শেহরিনের থেকে কবুল বাক্যে নেওয়ার জন্য তা কাছে যেতেই শেহরিনের ঘাম ছুটে যায়। এতক্ষণে স্থির দেহ তার হুট করে কম্পিত হতে শুরু করেছে, গলা শুকিয়ে গেছে প্রবলভাবে। রেজন সাহেব, সঞ্জি সবাই শেহরিনের পাশে গিয়ে দাঁড়ায়। শেহরিন এক হাত বাবার কাছ চাপড়ে ধরে আছে। দোমাকে কেঁদে উঠছে সে। ভয় নেই বাবা, বলো মা, বলো অনিভা। মাত্র 3টে শব্দের একটি বাক্য, অথচ কত ভারী লাগছে। মুখ দিয়ে বের করতেও জানি কষ্ট হচ্ছে। মেয়ের জীবনে এই কবুল শব্দটার ওজন জানা ছিল না শেহরিনের। পুরো মস্তিষ্ক কাঁপিয়ে দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। মা বাবা আছে তো। ভয় পাচ্ছ কেন? বাবা তার সুপারম্যান। বাবা বলেছে ভয় নেই, তার মানে সত্যিই ভয় নেই। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে নিল। বাবাকে তো সে চোখ বন্ধ করে বিশ্বাস করে। শেহরিন নিচের কম্পিত ঠোঁট উন্মুক্ত করে। চোখ দিয়ে গড়িয়ে পড়া পানি উপেক্ষা করে মৃদু স্বরে বলে ওঠে, কবুল। আরও 2বার। কিছু সময় নেয় শেহরিন। এর ফাঁকে সান্নিধ্যর নজর শেহরিনের দিকে তাকিয়ে পকেট থেকে টিস্যু বের করে বাড়িয়ে দেয় তার হাতে। শেহরিন ঘোলাটে চোখে তাকিয়ে কেউ একজন তার চোখের পানি মোছার জন্য সামনে টিস্যু বাড়িয়ে দিয়েছে। কান্নায় অবস্থায় সে ভরসা পায়। টিস্যুখানা নিয়ে হাতের মুঠোয় চেপে ধরে আবেগে কিছুটা পরিষ্কারে উচ্চারণ করে, কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রেজন সাহেব খানিকটা ঝুঁকে মেয়েকে সদরে সান্ত্বনা দেয়। অন্যদিকে কনের পালা শেষ হতে এবার পালা আসে ছেলের। কাজী সাহেব প্রয়োজনীয় সব কথা উল্লেখ করে সান্নিধ্যকে কবুল বলতে বলেন। সান্নিধ্য কবুল বলার আগে পাশ হতে টুপি ওয়ালা সাহেব চিল্লিয়ে ওঠে, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। পুরো কথা শেষ করার আগে শরফত সানজি একসাথে মুখ চেপে ধরে। তার আশেপাশে সবাই চাপা গুঞ্জনে হেসে ওঠে। সান্নিধ্য এই প্রথম হতাশা নেয় তাকিয়ে তাসিনের দিকে। গভীর কণ্ঠে বলে, বেটা, আর একটু হলেই আমার সর্বনাশ হয়ে যেত। দুঃখিত দুঃখিত, আপনারা শুরু করুন। শরফত তাসিনকে কোলে নিয়ে যেতে যেতে বলে, চল, আজকে তোকে একটা পানি খুঁজে দিবই। বিয়ে করার মজা বুঝবি। তোকে যেহেতু পালতে পারছি না, আরেকটা আন্ডা বাচ্চা আসলে সমস্যা নেই। বড় আন্ডা বাচ্চাগুলো বিয়ে করবো আমি বাবা। তুই দেখি সান্নিধ্যর থেকেও ছাড়িয়ে গেছিস বাপ। কাজী সাহেব ফের নিজের নিয়ম অনুযায়ী কাজ শুরু করে। শুরু থেকে সব নিয়ম সান্নিধ্যকে বলে। কবুল বাক্য নেওয়ার জন্য উদ্যত হয় তিনি। সান্নিধ্যকে বলা মাত্রই উচ্চারণ সরাও, কবুল কবুল কবুল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিয়ে সম্পন্ন হলো। এক ধাপ শেষ হতে আরেক ধাপ শুরু হলো। কাবিননামায় স্বাক্ষর করতে গিয়ে ব্যাপক দুর্যোগ পোহাতে হয় শেহরিনকে। কলম ধরতেই কাঁপছে তার পুরো শরীর, হাতখানা থুতুর করে। ডান হাতটা রেখে কাগজে আজকে এই প্রথম কলম ধরছে, এমন একটি নার্ভাস ফিল করছে। জীবনের কোনো পরীক্ষায় এমন অনুভব করেনি সে। রেজন সাহেব ফের এগিয়ে আসে, সান্নিধ্য শেহরিনের হাত স্পর্শ করে। ডান হাতটার ওপরে নিজের হাত রেখে ধীরস্থির শীতল কণ্ঠে, আমি আছি তো, ভয় কেন পাচ্ছ? একটু আগে বাবার বলা কথা নেতা সাহেবের মুখে শুনতে শেহরিন থমকে যায়। সান্নিধ্যর সামনে ঠোঁট প্রসারিত করে চোখের পাতায় আশ্বাস জানায় তাকে। নেতা সাহেবের হাতখানা নিজের হাতের ওপর রাখা অবস্থায় অন্য মনে স্বাক্ষর করে দেয় সে। এই বলিষ্ঠ হাত দুটো তাকে ভেতরে থেকে অন্যরকম শক্তি যোগায়। ভয়েরা যেন এই দুটো হাত দেখে পালিয়ে যায়, নিশ্চিতে অভয়া দেয় শেহরিনকে। কিছুটা দূরে ধরতে রেজন সাহেব এই অসাময়িক দৃশ্যের সাক্ষী হয়। চোখে ভেসে ওঠে জল। অবশেষে আজ সেই দায়িত্বের মুক্তি পেল। তার মেয়েকে সে সঠিক মানুষের হাতে দিতে পেরেছে। শিরধারা সম্পন্ন পুরুষের হাতে তুলে দিতে সক্ষম হলো। আজ থেকে তার আর কোনো ভয় নেই। সে নিশ্চিন্তে পরপারে পাড়ি জমাতে পারে। আর কোনো বাধা নেই। সকল কার্যাবলী সম্পন্ন শেষে খাওয়া দাওয়া সহ সকল আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত 11:30 বেজে গেছে। বিদায়ের ধ্বনি বেজে উঠেছে। একে একে সবাই পা বাড়ায় ফেরার পথে। বিদায়কালে গাড়ির সন্নিকটে অনেক কষ্টে আনা হয় শেহরিনকে।
স্বাদ সব নষ্ট হয়ে গিয়েছে। বাবাকে জড়িয়ে ধরে কান্না। মনিকা আন্টি মতো মানুষকেও চোখের পানি ফেলতে বাধ্য করেছে। কেউ পারে না তার বাবা থেকে ছাড়াতে। রেজন সাহেব নিজেও ভেঙে পড়েন। আশেপাশে উপস্থিত সকলের চোখে পানি। মুমু আরো আড়ালে লুকিয়ে কাঁদে। শফিক সাহেব এগোতে পারে না আর সামনে। সে নিজেও ধরে রাখতে পারে না চোখের পানি। কেন জানি ভাগ্নির এই অবস্থার প্রতি তার অগাধ টান। ওর দিকে তাকাতেই বড় আপার মুখটা ভেসে ওঠে। নিজের হাতে সে বারে বারে চোখ মুছতে থাকে। মেয়ে অসুস্থ হয়ে পড়বে তো, ওকে ছাড়াও। সান্নিধ্যকে ডাকো। ও ছাড়া হবে না। সান্নিধ্য কোথায়? আসছে। সান্নিধ্য উপস্থিত হতেই তিথি এগিয়ে এসে বলে, শেরিনকে তুমি নিয়ে এসো। আমরা পারছি না, অসুস্থ হয়ে যাবে এভাবে কান্না করলে। সান্নিধ্যর হতে হাতে থাকা ফোনটা পকেটে ঢুকিয়ে ধীর পায়ে এগিয়ে যায় বাবা মেয়ের কাছে। আলতো হাতে সে শেহরিনকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করে। রেজন সে বারে বারে মেয়েকে ছাড়াতে গিয়েও সক্ষম হয় না। তখন সান্নিধ্যকে অনুরোধ করে যেভাবে হোক ছাড়িয়ে নিতে। মেয়ের কান্না তারা সহ্য হচ্ছে না। সান্নিধ্য শফিক সাহেবের দুজন মিলে শেহরিনকে অবশেষে ছাড়াতে সক্ষম হয়। সান্নিধ্য তার নববধূকে নিজের বুকে আগলে নিয়ে সঙ্গে সঙ্গে রেজন সাহেব ভিড়ের মাঝে নিজেকে আড়াল করে নেয় মেয়ের থেকে। কাদেরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সে। সান্নিধ্য এক হাতে শাড়ির আঁচলের দোপাটা ঠিক করে গাড়িতে উঠিয়ে বসে শেহরিনকে। অতঃপর গাড়ির দরজা লাগিয়ে দিয়ে আসিফকে দ্রুত ড্রাইভিং সিটে বসার নির্দেশ দেয়। শেহরিন জানালায় হাত বাড়িয়ে মামার হাত ধরে জোরালো গলায় কাঁদতে কাঁদতে বাবাকে ডেকে ওঠে। অস্ফুট স্বরে আওড়ায়, মামা, আমার বাবাকে আপনারা একটু দেখে রাখবেন। আমার বাবা। আমরা আছি মা, তুমি শান্ত হও। সান্নিধ্য গাড়িতে ওঠার আগে রেজন সাহেবের সঙ্গে আরও একবার দেখা করে নেয়। মৃদু আলিঙ্গনে একবার সে পিঠে হাত রেখে সান্ত্বনা দেয়। রেজন সাহেব নিজের অধিকার, নিজের অস্তিত্ব সান্ত্বনা নেয়। আর একটি শেষবারের মতো অনুরোধ আছে, বলুন। যদি কখনো মনে হয় আমার মেয়েটা সংসার জীবন বা তোমার পরিবারের অনুপযুক্ত, তাহলে দয়া করে ওকে কোনো শাস্তি না দিয়ে অক্ষত অবস্থায় আমার হাতে তুলে দিয়ে যেও বাবা। আমি কথা দিচ্ছি তোমার প্রতি আমার কোনো অভিযোগ থাকবে না। আমার মেয়ে অক্ষত অবস্থায় ফিরে পেলে আমি খুশি। সান্নিধ্য স্মিত হাসে রেজন সাহেবের কথায়। ঠান্ডা গলায় বলে, আমি মানুষকে মনোরঞ্জন করার জন্য কখনো কথা দেই না। আমি আগে কথা রাখার স্টেবিলিটি অর্জন করি, 10 বার ভাবি, তারপর মানুষকে কথা দেই। সেটা ব্যক্তিগত জীবন হোক বা রাজনীতি জীবন। এটা এক পর্যায় থেকে নড়চড় হবে না, ইনশাল্লাহ, ভরসা রাখতে পারেন। রেজন সাহেব কোনো কথা বলতে পারে না। দৃঢ়ভাবে মাথা নাড়িয়ে সে সায় দেয়। সান্নিধ্যের ওপরে তার ভরসা আছে, আগাধ ভরসা। সবার থেকে বিদায় নেওয়া শেষে সান্নিধ্য গাড়িতে ওঠা মাত্রই গাড়ি ছেড়ে দেয়। জানালার গ্লাসে মাথা রেখে শেরিন পিছে ফিরে তাকায়, ঠোঁট চেপে অশ্রু বিসর্জন দেয় একবার। এদিকে আসো, বাবার কাছে যাব। সান্নিধ্য শেরিনের কে নিজের কাছে টেনে নিয়ে বলে, এতদিন তো বাবার কাছে থাকলে, আমি কি কান্না করেছি নাকি? এবার স্বামীর কাছে থাকো। শেরিন ভেজা চোখে তাকায় সান্নিধ্যের দিকে। সান্নিধ্য শেরিনের চাহনি উপেক্ষা করে স্থির গলায় বলে, এগুলো খুলে ফেলবে, কষ্ট লাগছে? শেরিন কোনো প্রত্যুত্তর দেয় না। নিস্তেজ হয়ে নেতা সাহেবের বুকে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। শরীরে তার অসর হয়ে আসছে। গহনাগুলো খুলে ফেলে কি শান্তি পেত? কিন্তু ও বাড়িতে গিয়ে সেই তো আবার পড়তে হবে। খুলে আর লাভ কি? সান্নিধ্য এক হাত গলিয়ে শেহরিনের গলায় হাত রেখেই নেকলেসটা কিছু সময়ে খুলে ফেলে। সঙ্গে সঙ্গে হালকা লাগতে শুরু করে শেহরিনের। চোখ খুলে তাকাতেই দেখতে পায় নেতা সাহেব তার কাজ করে ফেলেছে। মলিন মুখে তার স্নিগ্ধ হাসি রয়। দু হাতে সে সান্নিধ্যকে জড়িয়ে আবারও নিশ্চিন্তে চোখ বন্ধ করে ফেলে। এখন বেশ শান্তি লাগছে। সান্নিধ্য আলতো হেসে শেহরিনের কপালে চুমু দিয়ে বাইরের দিকে নজর দেয়। আকাশের জ্যোৎস্না ভরে উঠেছে। সাই সাই করে ছুটে চলেছে গাছপালা। আদুরে মাথা উঁচু করে রাখা পাহাড় ভেসে উঠেছে চোখে। এই নীরব নির্জন রাত ভেদ করে অবশেষে নেতা সাহেব তার ব্যক্তিগত নেত্রী নিজের নামে লিখে ফিরে যাচ্ছে তার নীড়ে। পুরনো কিছু পৃষ্ঠা উল্টিয়ে শুরু করতে যাচ্ছে নতুন জীবন, উন্মুক্ত করতে যাচ্ছে এক নতুন অধ্যায়।